তুমি আমায় বাঁচাচ্ছ না কেন? তার সেই করুণ আরতি যেন আমায় আর ফেরাতে পারছিল। আমি বাড়ি থেকে বেরিয়ে পথ ধরে হাঁটতে হাঁটতে কখন যে সে দিঘির পাড়ে এসে পড়েছি আমার নিজেরও মনে নেই। যখন হুঁশ ফিরল দেখতে পেলাম বেলগাছের তলা দিয়ে আমি এক পা করে নেমে যাচ্ছি সেই দিঘির জলের দিকে। জলের মধ্যে পা পড়তেই আমার হুঁশ ফিরে আর থরথর করে কেঁপে উঠল গোটা শরীর। দেখি আমার থেকে মাত্র 2 হাত দূরে জলের মধ্যে থেকে উঠে আসা একটা কালো ছায়া মূর্তি আমার গলাটা 2 হাতে চেপে ধরতে চাইছে। তারপর দেখি সেই কালো ছায়া মূর্তিটা আস্তে আস্তে এসে আমার গলাটা চেপে ধরল। আমার সম্বিত ফিরতে দেখতে পেলাম তার সেই হলদে দুটো চোখ, তার সেই বৃহৎ গোল মুখের ভেতরে অজস্র দাঁত। আমি চিৎকার করতে যাব কিন্তু পারলাম না, মুখের ভেতর থেকে শব্দ বেরিয়ে এলো না। যে ছেলেটির সঙ্গে আমি এখানে এলাম সে এখন তাহলে কোথায় গেল? সে কোথায় গেল? বিদ্যুৎ চমকের মতো মাথার মধ্যে একটা ব্যাপার খেলে গেল। কাল যখন এই দিঘির জলের কাছে আমি বিপদে পড়েছিলাম তখন বেলগাছের তলায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। সেই লোকটি তখন আমায় বাঁচিয়েছিল। আর সেই লোকটি কি তাহলে মাধবের বাড়িতে গিয়ে আমায় বারণ করেছিল? ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মনে মনে মাতো পাগলিকে স্মরণ করতে লাগলাম, কাল ভৈরবের কথা ভাবতে লাগলাম। এমন সময় চাঁদের আলোয় দেখতে পেলাম বেলগাছের এক পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। ভালোভাবে বোঝা যায় না, তার হাতে লাঠির মতো কি যেন একটা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মডলেনের আড্ডা। আমার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা। আজ ঠাকুরমশাই যে গল্প আমাদের শোনাবে তা ঘটে গেছে তার তান্ত্রিক জীবনের একদম শুরুর দিকে, যখন সবে মাতু পাগলি ও মধু সুন্দরী দেবীর সান্নিধ্য লাভ পেয়েছেন। তাহলে চলুন আর দেরি না করে চটপট শুনে ফেলি সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ঠাকুরমশাইয়ের মুখ থেকে আরও নতুন ভয়ঙ্কর সব গল্প শোনার জন্য। শান্ত দিঘির জলে মাঝে মাঝে একটা তরঙ্গ উঠছে। আশপাশের থেকে ভেসে আসা শান্ত হাওয়া যেন জলটাকে ছুঁয়ে দিয়ে সেই তরঙ্গ তুলে জল এবং হাওয়ার বন্ধন তৈরি করার চেষ্টা করছে। জলের দিকে একভাবে তাকিয়েছিল গোপাল। গোপালের বয়স মাত্র 12 বছর। তবে 12 বছর হলে কি হবে, গোপালের মনে কিন্তু ভীষণ রাগ। এই যে সন্ধেবেলায় একটা ছোট্ট ব্যাপার নিয়ে মা কি পিটুনিটাই না দিল গোপালকে, তাই রাগ করে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে সে। বেরোবার সময় মাকে চিৎকার করে বলে এসেছে, না, আমি আর আসবো না, আসবো না আমি আর এই বাড়িতে। বাড়িতে আসবি না তো যাবি কোথায়? এটা টান করলে ঠিক আবার বাড়িতে আসতে হবে। গোপালও জানে সেটাই করতে হবে, কিন্তু রাগের মাথায় ঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে আসার পর সঙ্গে সঙ্গে ফিরে যাওয়া যায় না, সেটা বাচ্চা ছেলেটাও জানে। তাই হাঁটতে হাঁটতে সন্ধ্যের অন্ধকারটাকে গায়ে মেখে সে এগিয়ে গিয়েছিল গ্রামের বাইরে। না, পুরোপুরি গ্রামের বাইরে নয়, শেষ প্রান্তের কাছে এই দিঘিটায়। বিকেলের দিকেও মাঝে মাঝে গোপাল আর ছেলের দল মিলে এই ছোট বেলতলার মাঠের কাছে আসে। মাঠের পাশে দিঘি আর 3টে পাশাপাশি বেলগাছ। কবে যে বেলগাছগুলো এখানে জন্মেছিল সে কথা কেউ জানে না। গোপালের কিন্তু জায়গাটা বড় ভালো লাগে। পাশাপাশি 3টে বেলগাছের একেবারে মাঝের বেলগাছটায় সে হেলান দিয়ে বসে থাকে। মায়ের মুখে একবার শুনেছিল, বেল গাছের তলায় যে রাতের অন্ধকারে মাঝে মাঝে যাস, সন্ধ্যের পর এখানে খেলাধুলা করিস, তা কিন্তু ভালো নয়।
এই বেল গাছের ওপরে ব্রহ্মদত্তী থাকে। গোপাল জানে মা মিথ্যা কথা বলে। মা এমন অনেক মিথ্যে কথাই বলে, কিন্তু সেই কথাগুলো বলে ভালোর জন্যই। আসলে অন্ধকারের দিকটায় লোকজন তো আসে না। তাছাড়া ডোবার ধারেই জল কাদায় মাঝে মাঝে সাপখোপ বেরোয়, এমনকি দিঘির ওপার থেকে শিয়াল বেরিয়ে আসে। তো রাগের মাথায় ছুটতে ছুটতে গাছের তলায় এসে বসার পর থেকে তার মনটা কেমন একটা শান্ত হয়ে গেছে। তাই আকাশের চাঁদ ওঠা এবং চারপাশটা অন্ধকারে ঘিরে আসার পরও গোপাল সেখান থেকে উঠতে পারছিল না। জলের দিকে তাকিয়ে কি যেন দেখে চলেছিল। অনেকক্ষণ সময় কেটে গেছে। দূরে মন্দিরের গ্রামের ঘণ্টার শব্দ থেমে গেছে। রাখালের দল মাঝে মাঝে সন্ধ্যের পর গরুগুলোকে হাঁটিয়ে নিয়ে যায় এই পথ দিয়ে। তাদের হাঁকও আর শোনা যাচ্ছে না, কোথাও কেউ নেই। গোপাল ভাবল মনের রাগ মনেই থাক, সে না হয় পরে দেখা যাবে। পেটের ভেতরটা কেমন করতে শুরু করেছে। বাড়িতে ফিরে হাট থেকে বাবা জিলিপিয়ার সঙ্গে মুড়ি খেতে না পারলে তার ভালো লাগবে না। এই কথাটা ভেবে সে উঠতে যাবে, এমন সময় দিঘির জলের ওপর চাঁদের আলোটা কেমন যেন থরথর করে কেঁপে উঠল। গোপাল ভালো করে তাকালো। দেখিস দেখিস, জলে কি কিছু পড়লো? জলটা আমার কাঁপছে কেন? জলটা সত্যি সত্যি কাঁপছিল, তবে গোটা জলে নয়, ঠিক সামনের দিকটায়। অন্তত গোপালের চোখে যেটুকু পড়ে সেটুকুই। এমনভাবে কাঁপছে যেন জলের ভেতরে এইমাত্র কিছু একটা ডুব দিয়েছে। গোপালের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা কিছু একটা যেন নেমে গেল নিচের দিকে। তবে তবে মায়ের কথা কি সত্যি? ওই বেল গাছে কি ব্রহ্মদত্তী আছে? সেই কি আমাকে ভয় দেখাচ্ছে নাকি? কথাটা ভেবে গোপাল বেল গাছের দিকে তাকালো। অল্প হাওয়ায় গাছ তিনটে যেন মাঝে মাঝে মাথা ঝুঁকিয়ে তাকে দেখছে। গোপালের ভয়টা আরও বাড়তে লাগলো। এই চারপাশের নিস্তব্ধতা আর জলের এমন অদ্ভুত কম্পন। গোপাল আবার জলের দিকে তাকিয়েছে। ঠিক তখনই দেখতে পেল জলের একদম ধারের কাছে, দিঘির পাড় বরাবর যেখানে সে বসে আছে, ঠিক তার থেকে কয়েক হাত দূরে জলের উপরে উঠে এসেছে একটা কালো ছায়া মূর্তি, যেন এইমাত্র জল থেকে উঠেছে। গোটা শরীর জলে ভেসে চকচক করছে, জল গড়িয়ে পড়ছে সেই মূর্তি থেকে, কিন্তু একটা কালো ছায়া ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না। কেঁপে উঠল গোপাল। উঠতে যেতেই বুঝতে পারল এতক্ষণ বসে থাকার জন্য গোটা পাটা কেমন যেন ধরে রয়েছে। দেখো, আমি জানি মা তোমায় পাঠিয়েছে আমায় ভয় দেখানোর জন্য, কিন্তু আমাকে ভয় দেখে কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ, আমি ওসবে ভয় টয় পাই না। কিন্তু কোনো উত্তর এলো না সেই ছায়া মূর্তির কাছ থেকে। দিঘির পাড় বরাবর আসতে আসতে ঠিক 4 হাত পায়ে শিয়ালের মতো সেটা উপরের দিকে উঠতে লাগলো। গোপাল আবার উঠতে গেল, কিন্তু পায়ের উপর ভরসা পাচ্ছে না। বেলগাছের ডালটাকে শক্ত করে চেপে ধরে নিজের শরীরটাকে তোলার চেষ্টা করতেই সে বুঝতে পারল কোমরের নিচ থেকে বাকি অংশটা যেন নেই। হুড়মুড় করে উঠে দাঁড়াতে যেতে গোপাল সামলাতে না পেরে পড়ল মাটির উপরে, আর গড়াতে গড়াতে এগিয়ে গেল সে ছায়া মূর্তির দিকে। ঠিক তখনই ছায়া মূর্তির দুটো কালো হাত উঠে এসে গোপালের পা দুটোকে ধরে একটা হ্যাঁচকা টানে টেনে নিল জলের দিকে। গোপাল 2-3 বার হাত সরাবার চেষ্টা করলো, চিৎকার করলো, কিন্তু এই সময় নীরবতার মাঝে দিঘির পাড়ে কেউ কোথাও নেই। গোপাল জলের ভেতর টুপ করে এমনভাবে ডুবে গেল যেন ছোট্ট একটা ঢিলের টুকরো জলে পড়েই সঙ্গে সঙ্গে ডুবে গিয়েছে। আর ঠিক তখনই আশপাশের আকাশ বাতাস কাঁপিয়ে একটা অদ্ভুত হিংস্র কণ্ঠস্বর ছড়িয়ে পড়তে লাগলো রাতের অন্ধকারে। তোমরা ধারণাও করতে পারবে না, মাঝে মাঝে অশরীরী অপশক্তি বহু বছর পর কোনো স্থানে হঠাৎ করেই জেগে ওঠে। যদিও তার জন্য অনেক কারণ প্রয়োজন হয়, ব্যাপারটা বড় জটিল।
তোমাদের ওভাবে বোঝাতে পারবো। বোঝাতে হবে না ঠাকুরমশাই, তার কারণ বোঝার জন্য তো আমরা আসিনি। আমরা এসেছি এমন কোনো একটা গল্প শুনতে, যে গল্প শুনে অন্তত আজকের এই বৃষ্টির দিনটা আমাদের মাটি হয়ে যাবে না। কিশোরীর কথা শুনে তারানাথ সামান্য মনক্ষুণ্ণ হলো বোধহয়। বলে উঠল, তোমাদের সেই এক কথা। আরে সব কিছুর মধ্যে যে একটা গুড়ো মানে আছে, তা তোমরা কখনো বোঝার চেষ্টা করো? সব সময় তোমাদের এই অলৌকিক অদ্ভুত সব গল্প শোনা চাই, এদিকে তোমরা বিশ্বাস করো না, অথচ এই গল্প শুনতে তোমাদের এত ভালো লাগে। ব্যাপারটা অন্যরকম হচ্ছে বুঝতে পেরে আমি তাড়াতাড়ি বললাম, আপনি ভুল ভাবছেন। সে কথা বলতে চাইনি কিশোরী, বলতে চেয়েছে যে কথাটা আপনি বলছেন তেমনই কোনো একটা গল্প যদি আমাদের বলেন তাহলে বুঝতে সুবিধা হয়। তোমরা ওসব কিছু অত ভালোভাবে বুঝতে পারবে না। তন্ত্র মন্ত্র সাধনা এ সমস্ত নিয়ে এত বছর ধরে নাড়াচাড়া করেও আমি যেটুকু বুঝতে পেরেছি তা অতি সামান্য। কথাটা বলেই তারানাথ সোজা বাইরের দিকে তাকালো। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এত প্রবল বৃষ্টির মাঝে কিন্তু ভালোভাবে বাইরেটা দেখা যায়। তারানাথ মাঝে মাঝে কোথায় যে তাকিয়ে রইল বুঝতে পারলাম না। আজ সকালে যখন কিশোরী আমাদের বাড়িতে এলো তখন কিন্তু বৃষ্টি শুরু হয়নি। কালো মেঘে আকাশটা ছেয়ে রয়েছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকানি আর তার সঙ্গে ঠান্ডা হাওয়া বইছে। কিশোরী ঘরে ঢুকেই বলল, শীত আর বর্ষাকালের মধ্যে পার্থক্য বোঝা যায় না। সকাল থেকে আজ এমন অবস্থা হয়েছে, শুধু কুয়াশাটুকুই পড়তে বাকি আছে। কেমন ঠান্ডা দেখেছো? সেটা হবে না কেন? 3 দিন ধরে বৃষ্টি হয়েছে, তার মধ্যে আজকেও আকাশ কালো হয়ে রয়েছে। বোধহয় কোথাও বৃষ্টি হচ্ছে। ভোরবেলা থেকেই ঠান্ডা হাওয়া বইছে। কিশোরী আর দেরি না করে তাড়াতাড়ি পোশাক বদলে নিয়ে আমরা যখন বেরিয়ে পড়লাম তখন কিন্তু রাস্তায় যান চলাচল শুরু হয়েছে সবেমাত্র। আসলে 3 দিন বৃষ্টির জন্য কলকাতার রাস্তায় পায়ের পাতা ডুবে যাওয়ার মতো জল জমেছে। এমন অবস্থায় যেমন যানজট হওয়ার কথা, তেমনি আমরা হেঁটেই চলে গেলাম একা। এই মাসের শেষ, তার উপর ট্রাম ধরার জন্য অনেকক্ষণ বসে থাকতে হবে। বৃষ্টি হলে গ্রামের গন্ডগোল শুরু হয়। মাঝে মাঝে হাসতে হাসতে বলল কিশোরী, মাঝে মাঝে ভাবি, যদি বর্ষাকালে প্রবল বৃষ্টি হয় টানা 1 মাস ধরে, তাহলে কলকাতা শহর ডুবে যাবে না তো? মঠ লেনের কাছে কাছে পৌঁছে পাসিং শো আর অনেকদিন পর তারানাথের জন্য খানিকটা রাবড়ি কিনে নিয়ে আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন দেখি তারানাথ বাইরের আকাশের দিকে তাকিয়ে রয়েছে। আমাদের উপস্থিতি বুঝতে পেরে বলল, জানো, আজ সকাল থেকে এই ছোটবেলার কথা বারবার মনে পড়ছিল। তাছাড়া মনে পড়ছিল অমর জীবনের কথা। সেই যে ছোটবেলায় একবার অমর জীবন আমাদের বাড়িতে এসেছিল, মনে আছে? আমাদের বাড়ির ভিটের একদিকে সামান্য উঁচু, সে কথা বলেছিল। তারপর সে যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিল, সেসব কথা তো তোমাদের বলেছি। অমর জীবনের কথা শুনে কেমন যেন লাগলো। ওনার মুখে আমি এমন অনেক কথা শুনেছি, কিন্তু অমর জীবন যেন এক অদ্ভুত রহস্য। তাছাড়া সেই অমর জীবনের সঙ্গে আমার যে একটা ঘটনা ঘটেছিল, তারপর তাকে অস্বীকার করা যায় না। কিন্তু এমন মানুষের ব্যাপারে, মানে মানসিকতাকে বলি কি করে বলো তো? সে যে কি তা তিনি নিজেও জানতেন না। তার ব্যাপারে আর বেশি কিছু বলতেও পারবো। আমরা পাশে বসতে বসতে কিশোরী বলল, সে কি, আজ সকালে তাহলে আপনার কাছে অমর জীবন এসেছিল নাকি? অমর জীবনকে আমি গোটা জীবনে মাত্র একবারই দেখেছিলাম, তবে অমর জীবনের উপস্থিতি আমি গোটা জীবনে বেশ কয়েকবার লক্ষ্য করেছিলাম। এমন একবারের কথা তোমাদের বলেছিলাম। আরেকবার এক গ্রামে একটা অদ্ভুত বিপদে পড়েছিলাম। তখন
তখন অমর জীবনের উপস্থিতি আরেকবার হয়েছে, তবে সেবারও কিন্তু আমি তাকে দেখতে পাইনি। কিন্তু সেবার অমর জীবনের জন্য সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আমি বেঁচেছিলাম। এমন একটা কথা শোনার পর আর অন্য কিছু বলতে ইচ্ছে করে না, তাই আমরাও তক্তপোষের ওপর জমিয়ে বসতেই বাইরে বৃষ্টি নেমে এলো। ভেবেছিলাম তারানাথ গল্প শুরু করবে, তারপর কথায় কথায় কিভাবে যেন আমরা অতৃপ্ত আত্মা এভাবে চলে গেল। কিশোরী বলল, আচ্ছা ঠাকুর মশাই, শুনেছি মাঝে মাঝে কোনো স্থানে অনেক দিন পর কিংবা অনেক বছর পর মানে অতৃপ্ত আত্মা মানে মাথা ঝাড়া দিয়ে ওঠে, যাকে বলা যায় ঘুম ভেঙে ওঠা। এই তো আমাদের মেস বাড়িতে রাধাকান্ত হালদার বলে একজন লোক এসেছিলেন কয়েকদিন আগে। নিজের বাড়িতে যে রবিবারের সন্ধে আড্ডা বসে সে কথা আপনি জানেন। এই আড্ডায় তিনি বললেন তাদেরই গ্রামে নাকি একটা পুরনো বাড়িতে প্রায় 20 বছর আগে আগুনে পুড়ে অনেক লোক মারা গিয়েছিল। 20 বছর ধরে কোনো কিচ্ছু হয়নি। তারপর হঠাৎ করে একদিন নাকি সেই গ্রামে তাদের মধ্যে একজনকে গ্রামের লোকেরা দেখতে শুরু করে। 2-1 ভয় পেয়ে জ্ঞান টান হারিয়ে একাকার অবস্থা। এই ব্যাপারটাকে আপনি কি বলবেন? তারপরেই তারানাথ বলেছিল যে অতৃপ্ত আত্মারা মাঝে মাঝে অনেক সময় পরে ফিরে আসতে পারে, তার জন্য মুখ্য কোনো কারণ তারা কিন্তু আমাদের দেখাতে পারেন। যাই হোক, তারপরেই তারানাথ বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে বলে উঠল, এমন একটা ব্যাপার আমার সঙ্গে ঘটেছে। ঠিক তুমি যেমন বললে 20 বছর, সে ব্যাপারটা 20 বছরের নয়। আসলে সেখানে কি ছিল তা আমি নিজেও বুঝে উঠতে পারিনি তখন। সেই কথাই বলি তোমার, তাহলে আর তথ্য কথা বলে তোমাদের সময় নষ্ট করা হবে না। তোমরা ছেলে ছোকরা বয়সের, তাই এসব কথা শুনলে তোমরা অধৈর্য হয়ে পড়ো। কথা শেষ করে তারা কিশোরীর দিকে তাকালো। কিশোরীও কিন্তু কম যায় না, সে বলে উঠল, বেশ, সেটাই বলুন, শুনেই দেখি তাহলে আপনার তথ্য কথা আর আপনার গল্পের মাঝে ফারাক কোথায়? আমি আস্তে আস্তে বললাম, শুধু শুধু কেন বলো তো পিছনে লাগছো? একটা গল্প জমে উঠতে শুরু করেছে, তারপরে এই গল্পটা যদি না হয় তখন? আরে তুমি চিন্তা করছো কেন? ঠাকুর মশাইয়ের সঙ্গে একটু মশকরা না করলে হয়? না হলে কেমন যেন মনে হয়। আর তাছাড়া দেখছো না ঠাকুর মশাইয়ের মুখটা যেন কেমন বোধহয় মনটা অন্যমনস্ক হয়ে আছে। তাই দুটোর বিরুদ্ধের পক্ষে কথা বলে তার মনটা সাধারণ করার চেষ্টা করছি। আজ মন জোগানোর জন্য পাশেই যথেষ্ট কারণ ছিল। একটা সিগারেট তুলে নিয়ে তাতে বেশ পরপর কয়েকটা টান দিয়ে 2বার ধোঁয়া ছেড়ে তারানাথ বাইরের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আমার ছোটবেলাটা যে আর 4-5টা ছেলে মেয়েদের মতো হয়নি সে কথা তো তোমরা ভালো করেই জানো। আমার জন্মের সময় একটা নীল আলো আকাশে দেখা গিয়েছিল। সেদিন থেকেই আমার ভাগ্য লেখা হয়ে গিয়েছে। অন্যদের থেকে আলাদা হবে আমার সবকিছু। ছোটবেলাটা একরকম করে কেটে যাওয়ার পর যেই কৈখালির মাঠে কাল ভৈরবের সঙ্গে দেখা, তারপর থেকেই যেন জীবনটা অমন বদলে গেল। গ্রামের শেষে সেই গাছের তলায় সাধুর কথা শোনার পর আর যেন বাড়িতে মন টিকতো না। এরপরে যে কিভাবে মাতু পাগলির সঙ্গে দেখা এবং তারপরে গ্রামের পথে পথে ঘুরে বেড়ানো, সেসব কথা তোমরা বেশ ভালোভাবেই শুনেছ। মাতু পাগলির কাছে ক্ষমতা কিছু পেয়েছিলাম ঠিক, কিন্তু সেই ক্ষমতা কাজে লাগাবার জন্য তখনও পর্যন্ত আমি তেমনভাবে কিছু বুঝে উঠতে পারিনি। গুরুর কাছে দীক্ষা নিতে তখন ওখানে একটু সময় বাকি ছিল। এই এমন সময়ের গল্প। মনে করো যখন আমার তারানাথ থেকে তারানাথ তান্ত্রিক হয়ে ওঠা হয়নি, ঠিক সেই সময়ের গল্প এটা। আমি আর কিশোরী অবাক হয়ে তাকিয়ে রইলাম। তারানাথের কিশোর জীবনের কথা আগে শুনেছি, শৈশবের কথাও শুনেছি। এমন সময়ের কথা আমরা খুবই কম শুনেছি যে সময় তারানাথ তান্ত্রিকের কাছে কোনো ক্ষমতাই ছিল না। মুখে সামান্য হাসি, চোখ দুটো উদ্ভাসিত,
যেন বৃষ্টির জল তার চোখের কাছে এসে পড়ে চোখের উপর সেটা বুলিয়ে দিয়ে ইতিহাসের হলদে হয়ে যাওয়া পাতা উল্টিয়ে দিচ্ছে। তখনও ঠিকঠাক সাধু খুঁজে চলেছি। যাকেই দেখি তাকে মনে ধরলেও দু একদিন দেখার পর বুঝতে পারি হয়তো তার মধ্যে ভণ্ডামি বেশি, না হলে তার অহংবোধ অনেক বেশি। সাধুদের মুখের ভাষা মাঝে মাঝে খারাপ হয়ে থাকে, কিন্তু এমন কোনো মনের মতো সাধু চোখে পড়ল না যার কাছ থেকে বেশ কিছু জানব। তাছাড়া দীক্ষা নেওয়াটাও তো বাকি। এভাবে গ্রামে গ্রামে খুঁজে চলেছি। তো সেই খুঁজতে খুঁজতে একদিন গিয়ে পড়লাম মধুপুরে। মধুপুর গ্রামটা বেশ ছোট। আশেপাশের গ্রাম থেকে একটু দূরে মধুপুর থেকে সবচেয়ে কাছের গ্রাম সে যেদিকেই হোক না, যেতে গেলে তোমার প্রায় একটা দিন হাঁটা পথে যেতে হবে। মধুপুরে পাশের গ্রামে একটা দিন কাটিয়ে সেখানে খোঁজ পেলাম যে মধুপুরের শ্মশানে নাকি কোনো এক সাধু আস্তানা কেড়েছে। খবরটা ঠিকঠাক জানা গেল না। সেখানকার একজন জানালো সে একবার কয়েকদিন আগে দেখেছে, কিন্তু এখনো সেখানে সেই সাধু আছে কি না সে বলতে পারবে। তবে শুনলাম সেই সাধুর কথা। তার ব্যাপারে যা শোনা গেল তা বেশ ভালো। তার নাকি ক্ষমতা আছে অনেক। আশেপাশের গ্রামের লোকেরা সেই সাধুর কাছে তাবিজ কবজের জন্য মাঝে মাঝে ভিড় করত। মনে একটু কৌতূহল হলো, তাই সুযোগ বুঝে পরদিন সকালে সেই গ্রাম থেকে বেরিয়ে পড়লাম মধুপুরের উদ্দেশ্যে। গোটা একটা দিন সময় লেগে যাবে, কিন্তু সেদিন সূর্য ডোবার আগে কিন্তু আমি মধুপুর পৌঁছে গেলাম। সারাদিন পরিশ্রম, তার উপর সকালে খানিকটা মুড়ি আর গুড় খেয়ে বেরিয়েছে। সেই গৃহস্থ থেকে সঙ্গে করে দুটো ফলও দিয়েছি। মধুপুর ঢোকার কাছাকাছি মাঠের পাশে এক শান্ত জলের দিঘি দেখে মনটা আমার কেমন করল। সূর্য তখন ডুবে এসেছে সবে মাত্র। গোটা শরীর ক্লান্ত, তাই পরনের কাপড়টা ছেড়ে চারপাশে একটু দেখে নিয়ে দিঘির জলে স্নান করতে নামলাম। তারপর স্নান করে উপরে উঠে দেখি তিনটে বেলগাছ পাশাপাশি দাঁড়িয়ে আছে। একটা গাছের তলায় বসে দুটো পেয়ারা খেয়ে চুপচাপ সেখানেই বসে রইলাম। বাড়ির কথা মনে পড়ত। এমন সময়ে মায়ের কথা, বাবার কথা, ছেলেবেলার কথা, এই সমস্ত কথা মনে পড়ত। এমনকি বাড়ি ছেড়ে বেরিয়েও পড়েছিলাম সে কথাও মনে পড়ত। কিন্তু মাঝে মাঝে সেসব কথা মনে পড়লেও আমার বাড়ি ফিরে আসতে ইচ্ছে করতো বারবার। তোমাদের মিথ্যে বলবো না, সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাওয়া সহজ ব্যাপার নয়। নানা সময় বিপদে আপদে সুখে দুঃখে বারবার মনে পড়ে বাড়ির কথা। যারা সংসার জীবনে থাকে তারা সাধু সন্ন্যাসীদের এই সংসার ত্যাগ করে চলে যাওয়ার মধ্যে কোনো সার্থকতা খুঁজে পায় না। মাঝে মাঝে মনে হতো, কিন্তু এখন বুঝি সংসারের বাঁধনে বাঁধা থেকে যা পাওয়া যায় না তা পাওয়া যায় এই সাধনার পথে। তবে যারা সংসার জীবনে আবদ্ধ তারা এই সত্যি কথা উপলব্ধি করতে পারবে না। যাই হোক, গাছের তলায় অনেকক্ষণ বসেছিলাম। দেখতে দেখতে সূর্য একেবারে পশ্চিম আকাশে মিলিয়ে গেল। তার আলোর শেষটুকুও পশ্চিম আকাশে মিলিয়ে যাওয়ার পরে অন্ধকার ওই শূন্য স্থান ঘিরে ধরল। শান্ত দিঘির জলে মাঝে মাঝে একটা জলতরঙ্গ বয়ে যাচ্ছিল। আমি পেয়ারা শেষ করে আবার হাত মুখ ধুয়ে খানিকটা জল খাবো বলে সামনের দিকে এগিয়েছি। এমন সময় মনে হলো আমার ঠিক ওপারের দিকে কেউ একটা দাঁড়িয়ে আছে। আমি অন্ধকারের মধ্যে যেন তাকে দেখতে পাচ্ছি। সূর্য ডুবে গেলেও চাঁদটা উঠে এসেছে বেশ খানিকটা। আমি দেখলাম লোকটা দিঘির ওপাশে জলের কাছে উবুড় হয়ে বসে আছে। দিঘিটা খুব বড় কিংবা ছোট কোনোটাই নয়, তবে দেখতে পাওয়ার একটা কারণ ছিল। ওই দিঘির চারপাশে ফাঁকা মাঠ। একমাত্র এই দিকে তিনটে বেলগাছের পরে ছোট্ট মাঠ পেরিয়ে গেলে গ্রামের পথ। ওই দিকে যতদূর চোখে পড়ে শুধুই ধানের জমি। এখন ফসল কাটা হয়ে গেছে আর তাই চারিদিকটা ফাঁকা দেখা যায়। এমন সময়ে কাউকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে
আমি বেশ অবাক হলাম। এমন সময় দিঘির পাড়ে কে বসে আছে? তারপর মনে হলো গ্রামের কেউ হতে পারে। আমি যেমন এখানে এসে বসে আছি, তেমন গ্রামের কেউ ওখানে এসে বসতে পারে। তাতে আর আপত্তি কি আছে? জল খাওয়ার জন্য সামনে আরেকটু এগিয়ে দুটো হাত দিয়ে জল আজলা করে তুলেছি। এমন সময় মনে হলো পিছনে একটু আগে আমি দিঘির পাড়ের ওপরে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে যেন কেউ একটা এসে দাঁড়িয়েছে। সামনে মুখ তুলে তাকিয়ে দেখি দিঘির ওপারে বসে থাকা সেই মূর্তিটা নেই। চারপাশের বাতাসটা তখন স্তব্ধ হয়ে গেছে। একটু আগে গ্রামের দিক থেকে একটা শব্দ ভেসে আসছিল, সেই শব্দটাও থেমে গেছে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে লোকটা ওখান থেকে সরে গেল কি করে? আর আমার পেছনে কে এসে দাঁড়িয়েছে? আমি ব্যাপারটাকে সম্পূর্ণ মন থেকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। হয়তো আমার মনের ভুল হবে। আমি আওয়াজ না করেই খানিকটা জল তুলে নিয়েছি। এমন সময় মনে হলো আমার ঠিক পাশে দিঘির জলের কাছে দাঁড়িয়ে কেউ একজন আমার মতো করে আজলা করে জল তুলে নিয়ে খাচ্ছে। আমি ব্যাপারটা বুঝতে পেরে আস্তে আস্তে তার দিকে তাকিয়ে দেখি আমার মনের ভুল নয়, সত্যি সত্যি আমার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আমার মতোই ভঙ্গিতে কেউ একজন জল তুলে খাচ্ছে। প্রথমটা অস্বস্তি মনে হলেও পরে মনে হলো এত বিষয় ভাবনার কি আছে। আমি নিজের মতো জল খেয়ে পেছনের দিকে ঘুরে লোকটাকে কিছু বলতে যাব, এমন সময় অবাক হয়ে গেলাম। চারপাশে কেউ কোথাও নেই। একটু আগে যে লোকটা আমার পাশে এসে দাঁড়িয়ে জল খাচ্ছিল সেই অল্প সময়ের মধ্যে কোথায় গেল? মনের চিন্তাটাকে ঝেড়ে ফেলার জন্য মনে মনে বাড়ির কথাই চিন্তা করলাম। তারপর পাড় থেকে উঠে আসতে যাব, এমন সময় মনে হলো একটা ঠান্ডা শীতল হাতের স্পর্শ। কেউ যেন আমার পাটা পেছন থেকে টেনে ধরেছে। মনে হচ্ছে কেউ যেন টেনে আমাকে জলের মধ্যে নিয়ে চলে যাবে। ব্যাপারটা বুঝতে পেরে আমার গোটা শরীরটা কেমন যেন করে উঠল। তোমরা বুঝতে পারছো তখন আমার কিশোর বয়স। তাছাড়া তখন এই সমস্ত ব্যাপারে আমার খুব বেশি ধারণা নেই। আমি সেই অবস্থায় বেলগাছের দিকে তাকাতে দেখতে পেলাম বেলগাছের তলায় কে যেন দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে উঠলাম, কে ওখানে? কে ওখানে? ওখানে জলের ভেতর থেকে কে যেন আমার টানার চেষ্টা করছে নিচের দিকে। বেলগাছের তলায় দাঁড়িয়ে থাকা লোকটা কিন্তু কিচ্ছু বলল না। আর তারপরেই যে হাতটা আমার পা চেপে ধরেছিল সেটাও আমায় ছেড়ে দিল। আমি উপরে উঠে এসে পিছনের দিকে তাকাতে তাকাতে বুঝতে পারলাম একটা ভয়ঙ্কর মুখ জলের ভেতরে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। চাঁদের আলোয় সেই মুখটাকে আমি একবার দেখতে পেয়েছিলাম। হলদে দুটো বড় বড় চোখ, মুখটা হাঁ করা। সেই মুখের ভেতরে যেন হাজার হাজার সাদা রঙের দাঁত। আর তার মাথাটা মানুষের মতো নয়, মুখের সামনের দিকে খানিকটা ছোঁচালো মতো, যেন বড় আকারের কোনো একটা মাছের শরীর। ঠিক তেমনটাই। ভয়ে আতঙ্কে তখন আমার গোটা শরীরে ঘাম দেখা দিতে শুরু করেছে। হুড় হুড় করে উপরে উঠে এসেছিলাম। বেলগাছের একদম কাছে এসে দেখি বেলগাছের তলায় দাঁড়িয়ে থাকা সেই লোকটা সেখান থেকে সরে যাচ্ছে। আমি চিৎকার করে ডাকলাম, কে তুমি? কোথায় যাচ্ছ? আর জলের মধ্যে ওটা কি ছিল? কে তুমি? আমি বেলগাছের তলাটা থেকে দ্রুত এগিয়ে গেলাম সামনের ফাঁকা মাঠের দিকে। আর তারপরেই থমকে দাঁড়িয়ে পড়লাম। চাঁদের আলোয় চারপাশের মাঠের বেশ খানিকটা জায়গা দেখা যায়। কোনো মানুষ এত অল্প সময়ের মধ্যে এখান থেকে দৌড়ে গ্রামের রাস্তায় উঠতে পারবে না, কিংবা অন্য কোথাও লুকোতে পারবে না। জলের দিকে যেতে পারত, কিন্তু সেদিক থেকে আমি এসেছি। তাহলে বেলগাছের তলায় দাঁড়িয়ে থাকা লোকটা কোথায় গেল? তারানাথ চুপ করতে আমরা কিছুক্ষণ শান্ত হয়ে বসে রইলাম। তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে বলল, সেই সময় তোমাদের মতোই আমারও মনে হয়েছিল চোখে ভুল দেখেছি। বিপদের সময় বোধহয়
আমি প্রাণপণ কাউকে চাইছিলাম, তাই মনে করেছি কেউ ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে কেউ ছিল না। কিন্তু যে আমার পা টেনে ধরেছিল, হঠাৎ সে ছেড়ে দিল কেন? ততক্ষণে অন্ধকার নামতে শুরু করেছে। ওখানে আর থাকা ঠিক হবে না। এই ভেবে এগিয়ে গেলাম গ্রামের পথ ধরে। গ্রামের ভেতরের দিকে প্রথম যে বাড়িটা চোখে পড়লো, সেই বাড়িটাতে ঢুকেই দরজার উপর কড়া নাড়া দিল। তোমায় দেখে তো সাধু বলে মনে হচ্ছে না, তবে গায়ে লাল রঙের কাপড়, তুমি কি বাড়ি থেকে পালিয়ে এসেছো? আমি অল্প কথায় তাকে সবকিছু খুলে বলতে লোকটা বলল, দেখো, তোমার বয়স আমার চেয়ে অনেক কম, তোমায় তুমি করে বলছি। রাতের বেলা আমার বাড়িতে আশ্রয় নিয়েছো ঠিক আছে, অতিথি নারায়ণ, তবে তোমার কোনো অসুবিধা হবে না। কিন্তু মায়ের কোল খালি করে এভাবে বাড়ির থেকে বেরিয়ে আসতে নেই কিন্তু, জানো। ছোটবেলায় আমি এমনভাবে চলে গিয়েছিলাম। একবার যখন গ্রামে ফিরে গেলাম, তখন বাবা মা কেউ বেঁচে নেই। সেই মুহূর্তে তাদের দেখতে পাইনি পর্যন্ত। তার কথায় মনটা কেমন যেন হয়ে গেল। তারপর দরজাটা খুলে দিয়েছিল লোকটি। দরজাটা খুলে দিয়েছিল যে লোকটি, তার নাম হচ্ছে মাধব চক্রবর্তী। সে আমাকে তার ঘরের ভেতরে নিয়ে গিয়ে আশ্রয় দেয়। একাই থাকে মানুষটি। রাতের বেলা খাওয়া দাওয়ার পর তাকে ওই দিঘির পাড়ের কথাটা বলতেই তিনি কেমন যেন অবাক হয়ে যায়। তারপর বলেন, আশ্চর্য ব্যাপার, এই দিঘির পাড়ে এই এত বছরের মধ্যে কিচ্ছু ঘটেনি। কিন্তু আমি যা দেখেছি তাতে ভুল কিছু নেই। দেখো, 15 বছর আগে একবার আমাদের এই গ্রাম থেকে একটা ছেলে নিরুদ্দেশ হয়ে যায়, আর তার নাম ছিল গোপাল। গ্রামেই তার বাড়ি। রাতের বেলা কোনো কারণে মায়ের উপর রাগ করে সে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। গোপাল তার বন্ধুদেরকে নিয়ে বিকেলের দিকে ওই দিঘির পাড়ের বেল গাছের পাশের মাঠে খেলাধুলো করত। তারপর মাঝে মাঝেই সন্ধ্যের দিকে ওই আশেপাশের দিঘির পাড়ে তাকে অনেকেই দেখে, কিন্তু সেই দিন তাকে কোথাও দেখা যায় না। সকলেই তাকে খোঁজাখুঁজি করেছিল অনেক, কিন্তু কিছুতেই খুঁজে পাওয়া যায়নি। এবার সমস্যা হলো, ওই দিঘির পাড়ের জলকাদা এবং বেলগাছের তলায় তার পায়ের ছাপ খুঁজে পাওয়া গিয়েছিল সেদিন। বিকেলের দিকে বৃষ্টি হয়েছিল, তাই মাটি নরম ছিল। তাই অনেকে মনে করেছিল যে ওই দিঘির পাড়ে গিয়েছিল রাতের বেলা, কিন্তু সেখান থেকে ফিরে আসার পায়ের চিহ্ন আর খুঁজে পাওয়া যায়নি। জাল ফেলা হয়েছিল, খোঁজাখুঁজি হয়েছিল, কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি। এত দিনের মধ্যে ওই দিঘির গল্প আর কখনো আমাদের সামনাসামনি আসেনি, কিন্তু আজ তোমার কথায় মনে হচ্ছে সেই দিন, তার মানে গোপাল দিঘির পাড়ে গিয়েছিল। লোকটার কথা শুনে আমি অবাক হয়ে গেল। 15 বছর আগে ওই দিঘির পাড়ে কিছু একটা হয়েছে, যার সত্যতা যাচাই হয়। তাহলে আমি এতদিন পর এমন কিছু দেখব কেন? ওটা সাধারণ কোনো ভূত প্রেত বলে তো উড়িয়ে দেওয়া যায় না। এরপর তার সঙ্গে মধুপুর গ্রামের ব্যাপারে অনেক কথা হলো। মধুপুরের শিব মন্দিরের কথা সে আমায় বলল। সেই মন্দিরটা আমায় সকালবেলা দেখাবে। অনেকটা পথ আমি এসেছি, তাই রাতের খাবার কোনো রকমে খেয়ে দিয়ে তাড়াতাড়ি আমরা শুয়ে পড়লাম। পাশের ঘরেই আমার শোয়ার ব্যবস্থা করে দিয়েছিল মাধব। অনেক রাতের দিকে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। প্রথমে ঘুম ভাঙার কোনো কারণ আমি বুঝতে পারলাম, তারপরে বুঝতে পারলাম বাইরে থেকে প্রবল বৃষ্টির শব্দ ভেসে আসছে। তখন মনে পড়ল, খাওয়া দাওয়ার সময় দেখেছিলাম আকাশের পশ্চিম কোণে কালো মেঘ জমতে শুরু করেছে। এখন বোধহয় সেই মেঘ তার জমিয়ে রাখা জল বর্ষণ করে চলেছে পৃথিবীর। জানালা খোলা ছিল, ঠান্ডা হাওয়ার সঙ্গে জলের ঝাপটা আসছে। ঘরটা মাটির ছিল, জানালাটা কাঠের তৈরি। আমি উঠে জানালার পাল্লাটা বন্ধ করতে উদ্যত হলাম। মাথার কাছে একটা হ্যারিকেন নিবু নিবু হয়ে চলছিল। হাওয়ার জন্য সেটা এমন অবস্থা। মাধব শুয়েছিল বিছানার নিচে একটা বিছানা পেতে। আমি জানালার পাল্লাটা একটা বন্ধ করে দিচ্ছি। প্রায় এমন সময় মনে হলো ঠিক জানালার ওপাশে, মানে মাটির দেওয়ালের গা ঘেঁষে উল্টো দিকে কেউ একটা দাঁড়িয়ে আছে। আমি তাকে একবারের জন্য দেখতে পেলাম, তারপর সে সরে গেল। আমি তৎক্ষণাৎ ভয়ে সেইখানে পাথরের মতো দাঁড়িয়ে থাকলাম। ঠিক তখনই মাধবকে ডাকবো কিনা
আমি বুঝতে পারছি না, মাথার ভেতর অনেক কিছু ঘুরছে। সে দিঘির জলের মধ্যে দেখতে পাওয়া বিভৎস মুখটাও মনে পড়ছে। আর তারপরে মনে হলো জানালার ওপার থেকে একটা কণ্ঠ যেন আমায় বাইরের দিকে ডাকছে, তারানাথ, তারানাথ। কিন্তু সেই কণ্ঠ যেন আমার চেনা। এই কণ্ঠ যেন আমি কোথাও শুনেছি। সেই কণ্ঠের আহ্বান এড়ানো যায় না। সে আবার বলল, তারানাথ, আমি তোমার কাছে এসেছি এক বিশেষ প্রয়োজনে। কালকের রাতটা তোমার জন্য কিন্তু বড় বিপদের রাত। কাল রাতে তোমায় এক চরম বিপদের মুখোমুখি হতে হবে। এই বিপদ থেকে কিন্তু তোমায় নিজেকে বাঁচাতে হবে। তারপর আবার সবকিছু চুপচাপ। জানালা দিয়ে ঠান্ডা হাওয়ার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি যেন ছুটে আসছে। ঘরের ভেতর থেকে আমি কোনো মতে তাকে বললাম, বিপদ? কিন্তু কিসের বিপদ? আজ যেই বিপদের সম্মুখীন হয়েছিলে, শেষ মুহূর্তে যে বিপদের হাত থেকে বেঁচে ফিরতে পেরেছ, সেই বিপদ। এত সহজে ও কিন্তু তোমায় ছাড়বে না। ও কিন্তু এত সহজে কাউকে ছাড়ে না। আমি চমকে উঠলাম। তার মানে বাইরে যে দাঁড়িয়ে আছে সে জানে আমি আজ দিঘির পাড়ে চরম বিপদের মধ্যে পড়েছিলাম, আর তারপর সেখান থেকে কোনো মতে পালিয়ে এসেছিল। ঘরের মধ্যে তাকিয়ে দেখি মাধব ঘুমোচ্ছে। বৃষ্টিটা ক্রমে বাড়তে শুরু করছে। সেই বৃষ্টির শব্দ ছাপিয়ে আমি শুনতে পেলাম আবার সেই গলা, তবে চিন্তা করো না, তোমার পাশে আমি সব সময় থাকব। এই বিপদের হাত থেকে বাঁচার আগে পর্যন্ত তোমার পাশে আমি থাকব। তবে তোমার সাহায্য আমি করতে পারবো না, তাই তোমায় সাবধান করে দিতে এলাম। কালকের রাতটা খুব সাবধানে থেকো। আমি জানালার সামনে কতক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছি সেটা আমার মনে নেই। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। অন্ধকারের মধ্যে ভালোভাবে কিছুই দেখা যায় না। তবু মনে হলো একটা ছায়া মূর্তি যেন দেওয়ালের কাছ থেকে হাঁটতে হাঁটতে জানালা বরাবর চলে যাচ্ছে। দূরের দিকে আমি তাকে গলা তুলে ডাকতে গেলাম, কিন্তু গলা থেকে শব্দ বের হল। গোটা শরীর আমার ঝিমিয়ে গেছে কেমন। এমন প্রবল ঠান্ডার মধ্যেও আমি দরদর করে ঘামাতে শুরু করেছি। মাথার ভেতরটা ঘুরছে। কোনো মতে বিছানার কাছে এসে দাঁড়িয়েই ঢলে পড়েছিলাম বিছানার উপর। যখন ঘুম ভাঙলো দেখি রোদের আলো জানালা দিয়ে ঘরের ভেতরে এসে পড়েছে। মাধব ঘরে ঢুকে আমায় উঠতে দেখে বলল, রাতে খুব বৃষ্টি হয়েছিল। জানলাটা কখন খুলে গিয়েছিল বলো তো? বৃষ্টি হবে দেখে আমিও ভাবলাম যে জানলা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু জানলা দিয়ে জল ঢুকে ঘরের মেঝেটা ভিজিয়ে দিয়েছে। তুমিও ছেলে মানুষ। আমি জানালার দিকে তাকালাম। দেখি জানালাটা খোলা। বৃষ্টির জল জানালা দিয়ে এসে ঘরের মাটি সত্যি সত্যি ভিজিয়ে দিয়েছে। মাটির ঘর, তার উপর মাটির মেঝে। বৃষ্টির জল এমনভাবে পড়ায় ঘরের ভেতরটা কেমন যেন ভেজা ভেজা হয়ে রয়েছে। আমি জানলা খুলে কেন ঘুমোতে যাব বলো তো? বৃষ্টি হলে জল ভেতরে ঢুকলে তো ঘর ভিজে হয়ে থাকবে। প্রত্যেকদিন আমিই জানলা বন্ধ করে ঘুমাই, বৃষ্টি, শীত, গ্রীষ্ম সব সময়। তাছাড়া ওদিকের জানলাটা তো প্রয়োজন হয় না। ওই দিকের জানলাটা দিয়ে তাকালে ওই দূরের দিঘিটা দেখা যায়, যার কথা তুমি বলছিলে। দিঘির কথা শুনেই বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল কাল রাতের সেই লোকটার কথা। তাহলে কি সেই লোকটাই কোনোভাবে জানালা খুলে দিয়েছিল? ভালো করে জানালাটা পরীক্ষা করে দেখলাম কাঠের জানালার ছিটকিনি ভেতরের দিক থেকে বন্ধ করতে হয়। ছিটকিনি দিলে ভেতর থেকে ছাড়া সেই জানালা খোলা যায় না। তাহলে মাধব মিথ্যে কথা বলতে যাবে কেন? মাধব তো কাল রাতের কোনো কথাই জানে না। আর আমি যদি জানালা খুলে থাকি আমার মনে থাকবে না? মাধব আমায় চিন্তায় দেখে বোধহয় আমার কাঁধের উপর একটা হাত রেখে বলল, চিন্তা করো না, তুমি ছেলে মানুষ, কখন গরম লাগছিল জানলাটা খুলে ফেলেছিলে। চলো তোমায় গ্রামটা ঘুরে দেখাই। তুমি কয়েকটা দিন আমার কাছেই থেকে যাও, বুঝলে? মধুপুর গ্রামে দেখার মতো অনেক কিছু আছে। একটা বড় বট গাছ আছে,
মন্দির আছে, আরো অনেক কিছু আছে সেই দিঘির সাথে। আমি আর কথা বাড়ালাম না। মাধবের সঙ্গে গোটা গ্রামটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ল। জানালার ধারে দাঁড়িয়ে যে আপনাকে বিপদের আগামী বার্তা দিয়ে গেছিল, তার গলা আপনি চিনতে পারেননি? সে যদি না চায় তাকে চেনার সাধ্য আমার নেই। তাছাড়া তখন তো আর এখনকার মতো ব্যাপার নয়। এখন হলে কিংবা জীবনের বেশ কিছু সাধনা করে খানিকটা উপলব্ধির পর হলেও তাকে আমি চিনতে পারতাম। কিন্তু সেই দিন তার গলাটা চেনা চেনা মনে হলেও আমি বুঝতে পারি। কিন্তু তার কথাটা মাথার মধ্যে ছিল। প্রায় গোটা দুপুরটা ঘুরে ঘুরে গ্রামের চারপাশটা দেখলাম। ছোট গ্রাম হলেও দেখার মতো সত্যি অনেক কিছু আছে। একটা বড় ধানের গোলা বাড়ি, দিগন্ত বেশি তো ধানের জমি। মাধবের সঙ্গে গ্রামে বেরিয়ে গ্রামের অনেকের সঙ্গেই সাক্ষাৎ হলো। অনেকেই আমার মতো কম বয়সী লাল কফিন পরা সাধু দেখে বেশ আশ্চর্য হলো। অনেকেই বাড়ি ফিরে যাওয়ার উপদেশ দিল, আবার অনেকে আমার এমন মূর্তি দেখে বেশ খুশি হল। কিন্তু আমার মন পড়ে রইল কাল রাতের ওই ব্যাপারটার দিকে। কিছু হয়েছে? কাল রাতের ব্যাপারটা নিয়ে চিন্তা করছো? ও চিন্তা করো না, দিঘির পাড়ে না গেলেই হলো। কিন্তু বিশ্বাস করো, তোমার সত্যি বলছি, এই 15 বছরের মধ্যে ওই দিঘি নিয়ে একটা কথাও শোনা যায়নি। কিন্তু আমি বুঝলাম মাধব ভাবছে আমি আবার দিঘির জলের ব্যাপারটা নিয়ে চিন্তা করছি। কিন্তু আমি যে কাল রাতে আগন্তুকের কথা ভাবছি সেটা তাকে আমি বললাম না। দেখতে দেখতে আবার রাত নেমে আগের মতোই মাধব ঘুমিয়ে পড়েছে। আমি বিছানায় শুয়ে ছটপট করছি, ঘুম আসছে না। আজ কেমন যেন গুমোট গরম। জানালাটা আজ খোলাই রেখেছিল মাধব। ভেবেছিল জানালা দিয়ে মাঝে মাঝে হাওয়া আসবে, কিন্তু গুমোট গরম রয়েই গেছে। হঠাৎ কি মনে করে আমি বিছানা ছেড়ে নামলাম। তারপর ঘরের দরজা খুলে বাইরে বারান্দার কাছে এসে দাঁড়াতেই মনে হলো বাইরে বেশ ঠান্ডা হাওয়া। আশ্চর্য, কাল রাতেই আপনাকে সেই লোকটা বারণ করে গেল, তারপরেও আপনি দরজা খুলে শুয়ে বাইরে বেরিয়ে এলেন, তাও আবার ওই মাধব নামের লোকটাকে না দেখে। সেটাই তো বলছি, কি যেন একটা মনে হচ্ছিল। আর বাইরে বেরোতে সেই মনে হওয়ার ব্যাপারটা আরো প্রবল। যেন মনে হলো কেউ আমায় বাইরে থেকে ডাকছে। একটা ভীষণ চেনা গলা, যেন অনেক দূর থেকে কেউ আমায় ডাকছে। আমার বহু পরিচিত কেউ একজন, যার সঙ্গে যুগ যুগান্তর আগে কোনো এক সময় আমার সাক্ষাৎ হয়েছে। সে আমার জন্য অপেক্ষা করছে। তার প্রবল করুণ সুর আমায় ঘরে থাকতে দিচ্ছে না। আমি বাইরে বেরোতেই কেমন যেন চারপাশটা ফাঁকা হয়ে এলো। আর তারপরেই দেখি কি যেন একটা মাধবের বাড়ির উঠোন পেরিয়ে বাইরের দিকে চলে যাচ্ছে। আমি বললাম, কে ওখানে? সাড়া দিল না কেউ। বাইরে চাঁদের আলো রয়েছে। চাঁদের আলোয় তাকে আমি স্পষ্ট দেখতে পেয়েছি। উচ্চতা খুব বেশি নয়, দেখে মনে হচ্ছে ছোট কোনো বাচ্চা হবে। ওই ধরো 12-13 বছর বয়সের কোনো ছেলে। কি মনে হতে আমি তার পিছু নিলাম। আমার যেন বারবার মনে হচ্ছিল ওই বাচ্চাটাই আমায় ডাকছে। আমায় ডাকতে ডাকতে কোথাও একটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কানের কাছে শুনতে পেলাম তার গলা। বাঁচাও, আমাকে বাঁচাও না গো, তুমি আমায় বাঁচাচ্ছ না কেন? তার সেই করুণ আরতি যেন আমায় আর ফেরাতে পারছিল না। আমি বাড়ি থেকে বেরিয়ে পথ ধরে হাঁটতে হাঁটতে কখন যে সে দিঘির পাড়ে এসে পড়েছি আমার নিজেরও মনে নেই। যখন হুঁশ ফিরল দেখতে পেলাম বেলগাছের তলা দিয়ে আমি এক পা করে নেমে যাচ্ছি সেই দিঘির জলের দিকে। জলের মধ্যে পা পড়তেই আমার হুঁশ ফিরে আর থরথর করে কেঁপে উঠল গোটা শরীর। দেখি আমার থেকে মাত্র 2 হাত দূরে জলের মধ্যে থেকে উঠে আসা একটা কালো ছায়া মূর্তি আমার গলাটা 2 হাতে চেপে ধরতে চাইছে। তারপর দেখি সেই কালো ছায়া মূর্তিটা আস্তে আস্তে এসে আমার গলাটা চেপে ধরল। আমার সম্বিত ফিরতে দেখতে পেলাম তার সেই হলদে দুটো চোখ, তার সেই বৃহৎ গোল মুখের ভেতরে অজস্র দাঁত। আমি চিৎকার করতে যাব কিন্তু পারলাম না। মুখের ভেতর থেকে শব্দ বেরিয়ে এলো না। যে ছেলেটির সঙ্গে আমি এখানে এলাম
সে এখন তাহলে কোথায় গেল? সে কোথায় গেল? বিদ্যুৎ চমকের মতো মাথার মধ্যে একটা ব্যাপার খেলে গেল। কাল যখন এই দিঘির জলের কাছে আমি বিপদে পড়েছিলাম, তখন বেলগাছের তলায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। সেই লোকটি তখন আমায় বাঁচিয়েছিল। আর সেই লোকটি কি তাহলে মাধবের বাড়িতে গিয়ে আমায় বারণ করেছিল? ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মনে মনে মাতো পাগলিকে স্মরণ করতে লাগলাম, কাল ভৈরবের কথা ভাবতে লাগলাম। এমন সময় চাঁদের আলোয় দেখতে পেলাম বেলগাছের এক পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। ভালোভাবে বোঝা যায় না, তার হাতে লাঠির মতো কি যেন একটা ধরে আছে। আমি চিৎকার করে উঠলাম, বাঁচাও আমায়, বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও, বাঁচাও। তারানাথের কথা শেষ না হতেই কিশোরী রুদ্ধশ্বাসে বলে উঠল, তার মানে অমর জীবন আপনাকে রক্ষা করেছিল। তাহলে কি অমর জীবন আপনাকে সাবধান করে দিয়ে এসেছিল যাতে আপনি সেই বিপদে না পড়েন? কিন্তু সে বলার পরেও তো আপনি বিপদে পড়লেন। এবার তারানাথের মুখে একটা রহস্যময় হাসি দেখা গেল। আমি বুঝতে পারলাম কোথাও একটা গন্ডগোল রয়েছে। আমি কিছু বললাম না। তারানাথ একটু চুপ করে থেকে তখন আমার গোটা শরীরটা যেন সেই ডোবার নিচে থাকা এক অদ্ভুত কাদার মধ্যে একটু একটু করে ডুব দিতে শুরু করেছে। আমার গোটা শরীর কোনো কাজ করছে না। সেই বিভৎস প্রাণীটার চাপে আমার প্রায় হাঁটুর উপর পর্যন্ত জলের তলায় ডুবে যাচ্ছে। আমি অমর জীবনকে কখনো চিনতে পারিনি। ভাবছি এই লোকটি আমায় বাঁচাবে, এই লোকটি আমায় বাঁচিয়েছে, কিন্তু লোকটা আমার দিকে এগিয়ে না এসে পেছনের দিকে ঘুরে চলে যাচ্ছে, গ্রামের পথের দিকে। আতঙ্কে, ভয়ে আর একটা তীব্র ঘৃণায় আমার গোটা শরীর যেন ঝনঝন করে উঠল। মুখ পর্যন্ত ডুবে গিয়েছে, হাত নাড়তে পারছি না। কোনো এক অদ্ভুত শক্তি আমার মৃত্যু একদম কাছাকাছি নিয়ে চলে গেছে। আর একটু ডুবে গেলেই তারপরে সব শেষ। বাড়ির লোকেদের কথা মনে পড়তে লাগলো। বাবা মাকে এমন অবহেলায় ছেড়ে আসার কথা মনে হলো। এই গ্রামের লোকেদের সঙ্গে কথা বলার সময় অনেকে বলেছিল বাবা মার বুকে কষ্ট দিয়ে চলে এসেছি, আমার ভালো হবে না। বোধহয় সেটাই হতে চলেছে। এমন সময় হঠাৎ করে বেলগাছের দিক থেকে কয়েকজনের গলা শুনতে পেলাম। তারপরে হ্যারিকেনের কয়েকটা আলো আর কয়েকজন লোক হুড়মুড় করে এসে পড়ল দিঘির কাছে। কিন্তু এদিকে সেই হাতের প্রচণ্ড চাপে আমার মাথা পর্যন্ত ডুবে গেল জলের ভেতর। কালো অন্ধকারে আমার চোখটা কেমন করে উঠল। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললাম। বুঝতে পারছি না কিছু। মুখ দিয়ে জল ঢুকতে শুরু করেছে। কিন্তু আপনি যে বেঁচে গিয়েছিলেন সেটা তো বোঝাই যাচ্ছে। তাহলে অমর জীবন আপনাকে রক্ষা করেনি? যখন চোখ খুললাম তখন দেখি মাধব আমার পেটের উপর চাপ দিয়ে জল বার করছে। আমার নাক মুখ দিয়ে জল বেরোচ্ছে। চারপাশের একটা অদ্ভুত কটু গন্ধ। বোধহয় সে দিঘির জলের মাঝে কোনো একটা গন্ধ আমার গায়ে লেগেছে। পাশ থেকে একজন বয়স্ক লোক বলছে, সময় মতো ওখানে গিয়ে পৌঁছতে না পারলে বাছা সাধু বাবা মারা পড়তো। 15 বছর আগে গোপাল বোধহয় তাহলে দিঘির জলে মারা পড়েছিল। কিন্তু ছেলেটা একা একা জলে ডুবতে গেল কেন? আমি ততক্ষণে খানিকটা সম্বিত ফিরে পেয়েছি। কোনো রকমে উঠতে যাব। ঠিক তখন মাধব আমাকে শুয়ে থাকতে বলল। আমি শুয়ে শুয়ে বললাম, আমি একা একা যাইনি, আমায় একটা বাচ্চা ছেলে ডেকে নিয়ে গিয়েছিল। আর ওই জলের মধ্যে আমি একা একা ডুবিনি। একটা একটা কালো ছায়া মূর্তি, তাকে দেখতে বিভৎস। তার মুখের ভেতর যেন অজস্র দাঁত, তার চোখ দুটো হলদে। ওই বিভৎস মূর্তিটা আমায় জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছিল। কিন্তু আমরা যে হ্যারিকেনের আলো স্পষ্ট দেখতে পেলাম জলের মধ্যে। তুমি নিজে নিজেই ডুবে যাচ্ছ। হ্যাঁ, এখন এসব কথা থাক না। ভট্টাচার্য মশাই, ছেলেটা ভয় পেয়েছে।
এখন থাক, সকালে না হয় এসব কথা বলা যাবে। তাকিয়ে দেখলাম মাধব ছাড়া আরো কয়েকজন আশেপাশে রয়েছে, তাদের হাতে লাঠি হ্যারিকেন। তারা আমায় বাঁচাবার জন্য গিয়েছে। সবাই নিজেদের মধ্যে কি সব কথা বলে চলেছে। আমার শরীর দুর্বল লাগছে। আমি চোখ বন্ধ করে রইলাম। চোখ বন্ধ করা অবস্থায় শুনতে পেলাম সেই বয়স্ক লোকটি বলছে, শুনেছিলাম অনেক বছর আগে, দেখি এখন যেখানে রয়েছি সেখানে একটা শ্মশান ছিল। তারপরে তো ওখানে নিচু জায়গায় বন্যার সময় জল জমতে জমতে দিঘি হয়ে যায়। তারপরে শ্মশান তখন থেকে সরে গিয়েছিল। শুনেছিলাম ওই শ্মশানে কোনো এক তান্ত্রিক সাধনা করেছিল। কোনো একটা সাধনার মাধ্যমে অন্য জগতের কোনো এক কিছুকে জাগিয়ে তুলেছিল। তারপরে কোনো কারণে এই তান্ত্রিক মারা যায়। এমন একটা গল্প আমি শুনেছিলাম, কিন্তু এত বছর ধরে কিছু হয়নি যখন, তাহলে হতে পারে ওই শ্মশানের তান্ত্রিকের ডেকে আনা সেই অন্য জগতের কোনো প্রাণী এখনো আছে। বিশেষ বিশেষ কোনো সময়ে সে জেগে ওঠে। 15 বছর আগে গোপালকে সে নিয়ে গিয়েছিল। হয়তো 15 বছর পরে এই ছেলেটিকেও সে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কোনো কারণে। তাছাড়া তোমরা তো জানো গোপালের মধ্যে এক অদ্ভুত ক্ষমতা ছিল। গোপাল মানুষের মুখের দিকে তাকিয়ে তার মনের কথা আন্দাজ করতে পারত, যদিও ছোট বলে ভালোভাবে বুঝতে পারতো না। মাধব আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি চোখ খুলে মাধবকে দেখছি। মাধব কেমন ফ্যাকাশে গলায় আমাকে বলল, তাহলে কি ওই দিঘির জলে ডোবার জন্য 15 বছর পরেই ওই গ্রামে এসে পড়েছিল ছেলেটা? নানা পাশের গ্রামের পথে হাঁটার সময় একজনের কাছে শুনেছিলাম এই গ্রামের শ্মশানে কোন এক সাধু এসেছে। সেই সাধু সঙ্গের জন্যই তো আমি এখানে এসেছিলাম। কি সর্বনাশ! এই গোটা বছরের মধ্যে আমাদের গ্রামের শ্মশানে কোনো সাধু আসেনি। তুমি কার কাছে শুনেছিলে? আমি উত্তর দিতে পারলাম। একজন লোককে গ্রামের পথে হাঁটার সময় কথাটা বলতে বলতে যেতে শুনেছিলাম। সেও নাকি ওই গ্রামের একজন। সে নাকি শুনেছিল আরেকজনের কাছে। আমায় যে বলেছিল সে ছিল ওই গৃহস্থ যার বাড়িতে আমি আশ্রয় নিয়েছি। কিছু বুঝতে পারছিলাম না। ব্যাপারটা সেখানেই হয়তো শেষ হয়ে যেত, কিন্তু এরপরেই মাধবের মুখে একটা আশ্চর্য কথা শুনলাম। কথাটা বলে তারানাথ চুপ করে বাইরের দিকে তাকিয়ে রইল। বৃষ্টি কমে এসেছে। গল্প শেষ মনে করে আমি আর কিশোরী উঠি উঠি করছি। তারানাথ বাইরের দিকে তাকিয়ে সব তথ্যের মতো বলল, মাধব বুঝতে পারলো আমি খানিকটা সুস্থ হয়ে এসেছি। আমায় তুলে দেওয়ালে হেলান দিয়ে বসিয়ে দিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তুমি কখন ঘর থেকে বেরিয়ে গেছো আমি জানি না। আমি অগরে ঘুমাচ্ছিলাম, হঠাৎ মনে হলো বাইরে থেকে কে যেন আমায় ডাকছে। একটা অচেনা লোক, একটা অচেনা গলা। এই লোকটা বলল, এক্ষুনি গ্রামেদের লোকেদের নিয়ে দিঘির পাড়ে যাও, না হলে সর্বনাশ হয়ে যাবে। যে ছেলেটা তোমার বাড়িতে এসেছে তাকেও মেরে ফেলবে। তখন আমার প্রচণ্ড ঘুম। গলাটা শুনে ঝট করে উঠে বসলাম। দেখি দাওয়ার কাছে কে যেন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। বাইরের দিকে দুবার ডাকলাম, সে শুনলো না। তার হাতে একটা লাঠির মতো কিছু যেন ছিল। ঠিক লাঠি নয়, ছোট গাছের ডাল। সে চলে যাওয়ার পরে কি মনে হলো, তোমার কথা তো আগে শুনেছি ওই দিঘির পাড়ে তুমি বিপদে পড়েছিলে। তাই আর দেরি না করে সঙ্গে সঙ্গে কয়েকজনকে জোগাড় করে তাড়াতাড়ি ছুটে গেলাম সেখানে।
সময় মতো পৌঁছতে পেরেছিলাম, তা না হলে কি যে হতো। আমি স্থির হয়ে বসে মাধবের কথা শুনছিলাম, কোনো উত্তর করতে পারিনি। পরে বুঝেছিলাম অমর জীবন আমার জীবন বাঁচিয়ে দিয়ে গেছে। যেমন আমার বিপদ থেকে সাবধান করেছিল, তেমন বিপদ বুঝতে পেরে এসে মাধবকে বলে গিয়েছিল হয়তো। অমর জীবন সরাসরি আমায় বাঁচাতে পারতো না, তাই মাধবকে দিয়েই কাজ করিয়েছিল। অনেকদিন পরে এই ব্যাপারটা বুঝতে পেরে আমার জীবন মাঝে মাঝে অনেক উচ্চমার্গের শক্তি, মাতুপাগলি, কাল ভৈরব কিংবা মধুসুন্দরী দেবী বাঁচালেও আমার জীবনের উপরে অমর জীবনের প্রতিদান রয়েছে, বুঝলে?